হ্যাঁ অনু বল। দাদা তুই পৌঁছেছিস? আর পৌঁছানো না, এখন আমি ফেরিঘাটে দাঁড়িয়ে আছি। তুই ফেরিঘাটে কি করছিস? তোর না বাস স্ট্যান্ডে থাকার কথা। আর বলিস না, বাসের টিকিট কেটে বসেছিলাম, হঠাৎ করেই টিকিটম্যান ডেকে বলল পরিবহন কমিটির মিটিং আছে, আজকে আর কোনো বাস চলবে না। পড়ে গেলাম মহাবিপদে। তখন একজন ভদ্রলোক আমাকে বললেন ফেরিতে যেতে, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। আচ্ছা আমি রাখছি, আমি তোকে পরে কল করছি, ঠিক আছে? শীতের সন্ধ্যা, কুয়াশায় চারদিক ঢেকে আছে। ফেরিঘাটে কোনো মানুষই যেন চোখে পড়ছে না। ফেরিঘাটে দীপক একা দাঁড়িয়ে ফেরির জন্য অপেক্ষা করছে। নদীর তীর বিধায় বেশ ঠান্ডা এখানে। শহরের ভিতরে এতটা ঠান্ডা এখনও পড়েনি যতটা না এই ফেরিঘাটে এসে পৌঁছেছে। দীপক সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছে। দীপক একজন পুলিশ সদস্য, সে সবেমাত্র ট্রেনিং শেষ করলো। তার পোস্টিং হয়েছে শিমলতলি পুলিশ স্টেশনে, তাই সে আজ রওনা দিয়েছে শিমলতলি গ্রামের উদ্দেশ্যে। কেমন আজব লাগছে বিষয়টা, যেখানে ফেরিঘাটে বহু মানুষের ভিড় থাকার কথা সেখানে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। আমি এবার ভুল করে কোনো বন্ধ ফেরিঘাটে এসে পড়লাম না তো? কি দাদা, কোথায় যাবেন? হঠাৎ কারো উপস্থিতি দেখে দীপক বেশ ঘাবড়ে গেল। কালো একটা চেহারা, চোখগুলো যেন গর্তের মধ্যে ঢুকে পড়েছে, মাথায় কালো রঙের টুপি পরা। এমন লোকটিকে দেখে যে কেউ ভয় পাবে। দীপক লোকটিকে বলল, আগে দাদা আমি শিমলতলি গ্রামে যাব, আপনার কি জানা আছে যে রাতের ফেরিটা কখন আসবে? হ্যাঁ আসবে, আসবে, অপেক্ষা করুন, ঠিক মতো চলে আসবে। কথাটি বলেই লোকটি আবার কুয়াশায় ঢাকা অন্ধকারের মাঝে চলে গেল। দীপক সে পথে কিছুক্ষণ তাকিয়ে আবার নদীর দিকে তাকিয়ে ফেরির জন্য অপেক্ষা করতে লাগলো। মনে হয় লোকটি পাগল ছিল, আর নয়তো কোনো নেশাখোর। এমন লোকদের বিশ্বাস নেই, কখন যে কি করে বসে। না, এই ফেরিটা তো এখনও আসছে না, 9টা পার হতে চলল। লোকটি বলেছিল শেষ ফেরি রাত 9টায়, কিন্তু ঘড়ি তো এখন বলছে সময় রাত 9:10। দীপক দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবতেই হঠাৎ কানে ভেসে এলো ফেরির হর্নের আওয়াজ। ওই ওই তো ফেরিটা এসেছে মনে হয়। যাক বাঁচা গেল, আমি তো ভেবেছিলাম আজ আর শিমলতলি পৌঁছানো হবে না। ফেরিটা তীরে আসতেই দীপক ফেরিতে উঠে পড়ল। ফেরিতে তেমন কোনো লোকজন নেই, হাতে গোনা কয়েকজন মাত্র। দীপক একপাশে বসে পড়ল। দীপক ছাড়া ফেরিঘাট থেকে আর কোনো মানুষই ফেরিতে উঠল না। শীতের রাত, তাই হয়তো মানুষজন ফেরিতে যেতে চাইছে না, কারণ নদী এলাকায় তো একটু বেশিই শীত। প্রায় 10-15 মিনিট ধরে ফেরিটা ঘাটে আটকে আছে, ছাড়ার কোনো নাম নেই। দীপক বিরক্ত হয়ে বলে উঠল, আরে মশাই ফেরিটা ছাড়ুন না, এই ফেরিঘাটে তো আর কোনো মানুষও নেই, দাঁড়িয়ে আছেন কার জন্য? দীপকের কথা শুনে খানিক বাদে পো পো হর্ন বাজিয়ে ফেরিটা ছেড়ে দিল। ফেরি চলতে লাগলো। দীপক সামনে বসা একজন বৃদ্ধ লোককে জিজ্ঞাসা করল, কি দাদু, কোথায় যাবেন? লোকটি দীপকের কথায় কোনো উত্তর দিল না, শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে দীপককে দেখল। শুধু বৃদ্ধ লোকটি নয়, ফেরিতে থাকা সবাই দীপকের দিকে এমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। খানিক বাদে সবাই একসাথে হা হা করে হেসে উঠল। এমন একটা বিষয়টিতে দীপক বেশ অস্থির হয়ে পড়ে গেল। আমি কি ভুল কিছু বলে ফেললাম? সবাই এমনভাবে হাসছে কেন? আজ আমার সাথে এসব কি হচ্ছে? দীপক আর কারো দিকে চক্ষুপাত না করে দু চোখ বন্ধ করে বিশ্রাম করতে লাগলো। বেশ খানিকটা সময় পার হয়ে গেল। হঠাৎ একটা হাড় চিবানো আওয়াজে তার ঘুম ভেঙে গেল। দীপক দু চোখ তাকিয়ে শীতের মধ্যেও ঘামতে শুরু করেছে। দীপক দেখল কয়েকজন লোক মিলে একটা লোককে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, চারিদিকে রক্তে ভরা। ভয়ে কি করবে দীপক কিছুই বুঝে উঠতে পারছিল না। হঠাৎ মানুষ খেকো লোকগুলো তার দিকে এগিয়ে আসতে লাগলো। দীপক বাঁচার জন্য চিৎকার করতে লাগলো। এক সময় সে ঠিক করলো সে পানিতে ঝাঁপ দিবে, কারণ এখানে থাকলে তাকে এমনিতেও মরতে হবে। কিন্তু এমন মরণ সে চায় না। দীপক যখনই পানিতে ঝাঁপ দিতে যাবে তখনই তার কানে ভেসে এলো পরিচিত এক কণ্ঠস্বর। আরে দীপক বাবু যে ঘুমিয়ে গেছেন?
কে কে? দীপক তড়ি ঘড়ি করে উঠে বসলো। তারপরে নিজেকে স্বাভাবিক করার বেশ চেষ্টা করলো। তারপরে সে তার সামনে থাকা ব্যক্তিটির দিকে চক্ষুপাত করে স্বস্তি পেলেন। আশেপাশে তাকিয়ে দেখলেন সব কিছু একদম স্বাভাবিক। সবাই যে যার মতো ফেরিতে বসে আছে। ও, রাহুল বাবু যে, তার মানে আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। যাক বাবা, কিন্তু খুব বাজে স্বপ্ন ছিল। কি হলো, এত কি ভাবতেছেন? মনে হয় খুব বাজে স্বপ্ন ছিল, তাই না? আপনি কি করে জানলেন আমি বাজে স্বপ্ন দেখেছি? আপনার চেহারা দেখে যে কেউ সেটা বলে দিতে পারবে। হ্যাঁ, খুব বাজে স্বপ্ন ছিল। তা আপনি এই ফেরিতে কেন? সে অনেক কথা, সব বলবো আপনাকে, কিন্তু তার আগে আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি করতে হবে বলুন? আপনি তো শিমলতলি গ্রামে যাচ্ছেন, সেখানে আপনার পোস্টিং হয়েছে, তাই না? কিন্তু আপনি এত কিছু কেমন করে জানেন? আমি সব জানি। যাকে সেসব কথা। শিমলতলি গ্রামের পোস্ট অফিসের পাশে আমার বাড়ি। বাড়িতে আমার এক অন্ধ বাবা ছাড়া আর কেউ নেই। দয়া করে এই চিঠিটা আমার বাবার কাছে পৌঁছে দিবেন। সেটা না হয় দিব, কিন্তু আমরা তো প্রায় শিমুলতলি গ্রামে এসে পড়েছি, আর মাত্র খানিকটা পথ। তাহলে আপনি নিজেই কেন আপনার বাবাকে চিঠিটা দিচ্ছেন না? আমি যেতে পারবো না, কারণ গত দুদিন আগে আমি এই ফেরিতে ডুবে মারা গিয়েছি। কি সব বলছেন আবোল তাবোল? মাথা ঠিক আছে তো আপনার? আপনার সাথে পুলিশের ট্রেনিং শেষ করার পরে সেদিন চাকরির কাগজপত্র সব কিছু নিয়ে আসছিলাম বাবাকে খুশির খবরটি দেওয়ার জন্য। আমি অনেক খুশি ছিলাম সেদিন, কারণ আমার অন্ধ বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনা করিয়েছে, আর আজ তার কষ্ট সার্থক হলো। বাবাকে খুশির খবরটা দেওয়ার জন্য এতটাই মরিয়া ছিলাম যে সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারছিলাম না। এরকমই আমি রাতের ফেরিতে উঠি বাড়ি যাবার উদ্দেশ্যে। সব কিছু ভালোই ছিল, কিন্তু মাঝ নদীতে হঠাৎই শীতের রাতেও কোথা থেকে যেন হাওয়া বইতে শুরু করলো। সবাই ভয়ে এদিক সেদিক ছুটতে লাগলো। বেশি অস্থিরতার ফলে একসময় ফেরিটা পানির নিচে তলিয়ে গেল। কেউই বাঁচেনি, সেদিন সবাই মারা গিয়েছিল। এই যে তোমার সামনে যতগুলো মানুষ দেখছো, তারা কেউই জীবিত না। এই ফেরিটাই সেদিন রাতের শেষ ফেরি। আর তুমি কিছুক্ষণ আগে যে শব্দটা দেখেছো সেটা কোনো স্বপ্ন নয়, সব সত্য। আমি না থাকলে আজ আপনি তাদের শিকার হতেন। আমার অন্ধ বাবা এখনো আমার পথ চেয়ে বসে আছে, কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারলাম না। রাহুলের কথা শুনে দীপকের মনে ভীষণ মায়া হলো, কারণ সে তার বাবাকে কোনো দিনই দেখেনি। খুব ছোটবেলায় দীপকের বাবা মারা যায়। তার মা তাকে অনেক কষ্টে পড়াশোনা করিয়েছে, তাই সে রাহুলের কষ্টটা ভালো করেই বুঝতে পারছে। রাহুল, আপনি একদম চিন্তা করবেন না। আজ থেকে আপনার বাবার দায়িত্ব আমার। আমারও বাবা নেই, আমি আপনার বাবাকে নিজের বাবার মতনই দেখাশোনা করব। এরপরে দীপক পৌঁছায় শিমুলতলি গ্রামে। ফেরি থেকে নামতেই দীপক দেখল ফেরিটা নিমিষের মধ্যেই হাওয়া হয়ে গেল। দীপক বুঝে গেল রাহুল যা বলেছিল সব সত্য। দীপক গ্রামে পৌঁছেছে। সবার আগে রাহুলের বাবার সাথে দেখা করে তারপরে সে তার সব ঘটনা খুলে বলল। সবকিছু শুনে রাহুলের বাবা একদম ভেঙে পড়ে, কিন্তু দীপক তাকে সান্ত্বনা দেয়। আর এরপর থেকে দীপক রাহুলের বাবার দেখাশোনা করতে লাগে। আসলি সে ব্যাপারে তো তুই আমাকে কিছুই জানালি না। নাকি প্রতিবারের মতো এবারও ইন্টারভিউ ভালো হয়নি? ইন্টারভিউ ভালোই হয়েছে, চাকরিটাও হয়ে গিয়েছে, তবে কালকে থেকে একটা বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তায় ভুগছি, তাই আর তোকে কিছু জানানো হয়নি। সেজন্যই তো বলি, কাল থেকে তোর মুখটা এত ভার দেখাচ্ছে কেন? তবে যাই হোক, এখন আমাকে খুলে বলতো কি হয়েছে। চাকরিটা আমার কনফার্ম হয়েছে ঠিকই, তবে আমার পোস্টিং হয়েছে ভাসানদিঘিতে। আর তুই তো জানিস ওই জায়গায় আমার আত্মীয় স্বজন বা পরিচিত কেউই থাকে না, তাই প্রথম অবস্থা কোথায় গিয়ে উঠবো সেই বিষয় নিয়েই দুশ্চিন্তা হচ্ছে। তবে যদিও তারা বলেছে কিছুদিন পরেই ওইখানে আমার একটা থাকার ব্যবস্থা করে দেবে। ও এই ব্যাপার, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছুই নেই। তোকে হয়তো বলা হয়নি, ভাসানদিঘিতে আমাদের একটা বাড়ি আছে। ভাসানদিঘিতে তোদের বাড়ি আছে? সে কথা তো তুই আমাকে আগে কখনোই বলিসনি। বাড়িটি আমার দাদু কিনেছিল, ওইখানে আমরা মাঝে মধ্যেই যেতাম। তবে দাদুর মৃত্যুর পর ওই বাড়িতে আর যাওয়া হয়নি।
তোর একটা থাকার ব্যবস্থা না হওয়া পর্যন্ত তুই না হয় ওই বাড়িতেই থাক। ভালোই হয়েছে, তুই ওখানে থাকলে আমারও মাঝে মধ্যে যাওয়া হবে। তাহলে কালকেই চল। পরদিন সকালেই শুভর কথা মতো আমরা ভাসান দিঘিতে পৌঁছে গেলাম। বাড়িটা একটু পুরনো ধাঁচের হলেও দেখতে খুবই সুন্দর। তবে বাড়িটির মধ্যে একটু জমিদার জমিদার ভাবও রয়েছে। দেখে বোঝাই যাচ্ছে বাড়িটি বেশ কিছুদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তাই তো বাড়িটির চারপাশ বন জঙ্গল ও লতাপাতায় ঘিরে রেখেছে। সারাদিনের ক্লান্তি শেষে রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। তবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পরেও কিছুতেই ঘুম আসছে না। কিন্তু অনেকক্ষণ যাবৎ শুয়ে থাকার পর রাতের এই নির্জনতার মাঝে বেশ কিছু মানুষের একসাথে চিৎকার আমার কানে ভেসে আসে। এত রাতে কোথা থেকে যে আওয়াজগুলো আসছে তা ঠিক বুঝে উঠতে পারছি না। পাশে তাকিয়ে দেখি শুভ গভীর নিদ্রায় ঘুমাচ্ছে। তাই শুভকে না ডেকে কোথা থেকে এত রাতে এই আওয়াজগুলো আসছে তা অনুসন্ধানের জন্য আমি এক পা দুপা করে ছাদের দিকে উঠতে লাগলাম। ছাদে উঠে বুঝতে পারলাম বাড়ির পেছন দিক থেকেই শব্দটা আসছে। ছাদের কোণাতে দাঁড়িয়ে বাড়ির পেছনের দিকে তাকাতেই যে বিভৎস দৃশ্য আমার চোখে পড়ল তাতে আমার সারা শরীরে কাঁপন ধরে গেল। দেখলাম বাড়ির ঠিক পেছনেই একটা কবরস্থান। কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে কিছু মানুষ বিকট শব্দ করে চিৎকার করছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তাদের কারোর মাথা নেই। মাথা আর শরীরের অংশ থেকে চুপ চুপ করে রক্ত ঝরে পড়ছে। তবে এগুলো কারা বা কোথা থেকে এসেছে সেটা আমি দেখতে পাইনি। কিন্তু এসব দৃশ্য দেখে আমি আর বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই দৌড়ে নিচে এসে শুয়ে পড়ি। তবে চোখের সামনেই সেই দৃশ্যগুলো বারবার ভেসে উঠছিল। কি রে, তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? কাল রাতে ভালো ঘুম হয়নি নাকি? তোর চা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। কি এত ভাবছিস তুই? আরে না, আমার কিছুই হয়নি। ভাবছি খেয়ে দিয়ে একটু ঘুরতে বের হব। পরদিন সকালে জলযোগ সেরে আমি আর শুভ গ্রামের খোলা আকাশের নিচে একটু ঘুরতে বের হই। চল আগে বাড়ির পিছনের দিকটা ঘুরে আসি। পিছনে তো কিছুই নেই, ওই দিকে গিয়ে কি করব? তারপরও তুই যখন বলছিস চল যাই। তারপর আমরা হাঁটতে হাঁটতে কাল রাতে ছাদ থেকে দেখা সেই কবরস্থানের সামনে এসে দাঁড়ালাম। এই কবরস্থানটি কিসের? ও এটা আসলে আমাদের এই বাড়িটা একজন ইংরেজের ছিল। সে বাড়ির পিছনে ওই কবরস্থানটি তৈরি করেছেন। অনেকে এই বাড়িটা আগে কিনেছিল, কিন্তু কেউই মাস 6 বেশি এখানে টিকতে পারেনি। সবাই নাকি ওই কবরস্থান থেকে রাতের বেলায় অনেক ভয়ঙ্কর শব্দ শুনতে পেত। এমনকি এই বাড়ির কর্তারাও কয়েকদিনের মধ্যেই মারা যেত। তবে আমার মনে হয় এগুলা সবই আজগুবি কথা, বাস্তবতার সাথে এর কোনো মিলই নেই। শুভর কথা শুনে আমি বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর এক জায়গায় চোখ পড়তে আমার নজরে আসে বেশ কিছু শুকিয়ে যাওয়া রক্ত এবং দেয়ালে লেখা লর্ড সাহেবের কবরস্থান। শুভ, আমরা আর এখানে থাকছি না।
কালকেই আমরা এখান থেকে চলে যাব। কাল চলে যাব মানে? কি হয়েছে তোর? কি বলিস এসব? আমি আর সময় নষ্ট না করে কাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শুভকে খুলে বলি। তুই এসব কি বলছিস? সত্যিই কি তুই এসব দেখেছিস? আজ রাতে তুইও দেখতে পারবি, তাহলেই তোর বিশ্বাস হবে। এই জন্যই কি গ্রামের প্রধান শৈলবাবু নিজে এসে আমাদের এই বাড়িতে থাকতে না করেছিল? তাই হবে হয়তো। এখন আর কথা না বাড়িয়ে বাড়ি চল। সেদিন রাতে খাওয়া দাওয়া করার পর আমি আর শুভ বাড়ির পিছনের দিকের একটা রুমে জানালার দিকে মুখ করে কবরস্থানটির দিকে তাকিয়ে থাকি। এমন সময়ই বাইরে অঝোরে বৃষ্টি ঝরতে শুরু করে। এর মধ্যেই আমরা জানালা দিয়ে দেখতে পাই একটি ভাঙা কবর থেকে বেরিয়ে আসছে কিছু বিকট চেহারাধারী মানুষ। যাদের শরীর থাকলেও শরীরের উপরে মাথার কোনো অস্তিত্বই নেই। তারা কবর থেকে বেরিয়ে ধীরে ধীরে একটু সামনে এগিয়ে বিকট শব্দ করে চিৎকার শুরু করলো। তখনও বাইরে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে, কিন্তু এসব বিভৎস দৃশ্য আমরা আর সহ্য করতে পারছিলাম না। তাই দৌড়ে আমি আর শুভ শোয়ার ঘরে চলে যাই। পরদিন সকাল হতেই গ্রামের প্রধান শৈলবাবু আমাদের মধ্যে এসে উপস্থিত হন এবং তার হাতে কিসের যেন একটা বই। তোমাদের আমি আগেই বলেছিলাম এই বাড়িতে না থাকতে। তোমরা তো আমার কোনো কথাই শুনলা না। তবে আমার মন বলছিল হয়তো তোমরা কোনো বিপদে পড়েছ, তাই তো দৌড়ে ছুটে আসলাম। কিন্তু ওরা কারা, আর এখানেই বা ওরা কি চায়? তোমরা এখন যেই বাড়িতে আছো, এই বাড়িটি তৈরি করেছিল লর্ড সাহেব। তিনি দিনের বেলায় সাহেব থাকলেও রাতে তার শরীরে ভ্যাম্পায়ার ভর করত। তাই তিনি রাতের অন্ধকারে বেরিয়ে পড়ত রক্তের খোঁজে। রাতের অন্ধকারে গ্রামে নিরীহ মানুষদের এনে প্রতি অমাবস্যা রাতে তাদের বলি দিয়ে রক্ত চুষে খেয়ে ওই কবরস্থানেই পুঁতে রাখত। জানি তোমরা আমার কথা বিশ্বাস করবে না। এই ডায়েরি শেষের 20টা পাতা পড়ো, তাহলেই সব বুঝতে পারবে। বইটির নাম মাই লাইফ বাই জে.এল. লর্ড। সেখানে লেখা রয়েছে লর্ড সাহেবের জীবনের সব ভয়ানক কথা। তিনি বলেছেন তার শরীরে ভ্যাম্পায়ার বাসা বেঁধেছিল। রাত হলেই ভ্যাম্পায়ারগুলো তার শরীরকে বশ করত এবং প্রতি অমাবস্যার রাতে 5 জনের মুন্ডহীন শরীরের রক্তপান করত। সেজন্য এই বাড়ি ও কবরস্থানের আশেপাশে কাউকেই তিনি আসতে দিতেন না। দীর্ঘদিন ধরে গ্রামের বহু নিরীহ মানুষ বলি হয়েছে লর্ড সাহেবের হাতে। তবে একদিন লর্ড সাহেবের মৃতদেহ রক্তহীন অবস্থায় এই বাড়িতেই পড়ে থাকতে দেখা যায়। এই ডায়েরিটা প্রথমে আমার দাদুর হাতে আসে। বাবার হাত দিয়েই পরে তা আমি পাই। গ্রামের কাউকেই এই বিষয়ে আমি কিছুই বলিনি। আমি শুনেছি শুভর দাদু এই বাড়িটি কেনার আগে যারাই এই বাড়িটি কিনেছিল, অমাবস্যার রাতে বাড়ির মালিকের মুন্ডহীন শরীর ওই পিছনের কবরস্থানে পড়ে থাকতে দেখা যায়। এমনকি শুভর দাদু এক অমাবস্যা রাতেই মারা যায়। তার মৃতদেহ ওই কবরস্থানেই পড়েছিল। আসলে যারা লর্ড সাহেবের কাছে বলি হয়েছে তাদের অতৃপ্ত আত্মা আজও ওখানেই আছে। তাই এই বাড়ির যেই মালিক হয় তাদেরকেই তারা লর্ড সাহেব ভেবে হত্যা করে। তোমরা বরং আজই এখান থেকে চলে যাও, না হলে ওই অতৃপ্ত আত্মাগুলা যে কোনো সময় তোমাদের কোনো ক্ষতি করতে পারে। শৈলবাবুর কথা মতো তৎক্ষণাৎ আমরা ওখান থেকে চলে আসি। কিন্তু ওই ঘটনাগুলো সারাক্ষণই আমার মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে, কোনোভাবেই মন থেকে সরাতে পারছি না। তবে এই জমিদার বাড়ির মালিক যেই হবে,
ওরা কি তাকেই মেরে ফেলবে? এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল কি এভাবেই চলতে থাকবে? তোমরা যদি এই গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে চাও তাহলে এখনই কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করেই আমরা দ্বিতীয় পর্বটি নিয়ে আসব। আমাদের এই গল্পটি পাঠিয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে শুভঙ্কর ভট্টাচার্য। তোমরা যদি কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে এখনই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের মেইল অ্যাড্রেসে যোগাযোগ করো। আর তোমরা যদি আমাদের গল্পের আপডেট পেতে চাও তাহলে চোখ রাখো হ্যালো কার্টুনের ফেসবুক পেজে। ফেসবুক পেজের লিংক আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।